হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 5টা। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আর আজকে ঘুম থেকে কটায় উঠেছি জানো? ঘুম থেকে উঠেছি 4:30টার সময়। আমি না মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। অ্যালার্ম না দিলে কিন্তু এত সকালে একদমই ঘুম ভাঙবে না। আর এখন সারাদিন খাটাখাটনির পর গিয়ে ঘুমাই, তো যদি অ্যালার্ম দিয়ে না রাখি না, সকালবেলা ঘুম ভাঙতেই চায় না। হয়তো 7টা-8টাই বেজে যাবে। শরীর এতটা ক্লান্ত থাকে, মানে ঘুমিয়েই থাকতে ইচ্ছা করে। তবে অতবেলায় যদি ঘুম থেকে উঠি তাহলে তো আমার সংসারের কাজকর্মই হবে না। সেই জন্য আমি না এখন রোজ অ্যালার্ম দিয়ে রাখি, মানে কাজের চাপ বুঝে। যদি একটু কাজের চাপ বেশি থাকে তাহলে কিন্তু একটু সকাল সকালে অ্যালার্ম দিই, ভোর ভোর মতন। আর যদি একটু কাজের চাপ কম থাকে তাহলে কিন্তু আমি একটু বেলার দিকে অ্যালার্ম দিই। এইভাবেই কিন্তু আমি অ্যালার্ম দিয়ে রাখি, না হলে কিন্তু ঘুম ভাঙবেই না। তারপরে ওই যে 7টা-8টা বেজে যাবে আর কাজ করতে পারবো না। তো আজকে আমি অ্যালার্ম দিয়েছিলাম 4:30টার সময়। ঘুম থেকে উঠেও পড়েছি 4:30, তারপরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে কাজে লেগে পড়েছি। আর আজকে আমার 4:30টার সময় ঘুম থেকে ওঠার কিন্তু একটা কারণও আছে। সেটা তোমাদের অবশ্যই বলবো কেন আমি এত সকালে আজকে ঘুম থেকে উঠলাম। আজ এই যে এত ভোর ভোর ঘুম থেকে উঠেছি, এতে করে দেখলাম ভালোই হয়েছে। কাজকর্মগুলো কিন্তু অনেক সকাল সকাল হয়ে যায় জানো, সকালে ঘুম থেকে উঠলে। তবে ওই যে ঘুমের ঘাটতি হয়ে যাবে, শরীর খারাপ হবে, তাই রোজ ওঠা যাবে না। যেদিন একটু কাজের চাপ বেশি থাকবে সেদিন ভাবছি একটু ভোর ভোর উঠে কাজগুলো কমপ্লিট করে নেব। আর আজকে উঠেছি কারণ হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি অনুষ্ঠান আজকে। সেখানেই সমস্ত কাজকর্ম সেরে তারপরে যাব। তাই যদি একটু দেরি করে উঠি তারপরে ওখানে যেতে না লেট হয়ে যাবে। ওনারা আবার লেট হলে না ভীষণ একটু রাগ হয়। তো সেই ভাবলাম, এবার দেখো আমার তো একার সংসার, সমস্ত কিছু সেরে তারপরেই তো যেতে হবে। রাগ করলে কি করব বলো? তাই ভাবলাম যে এবারে একটু মানে সকাল সকালেই যাব। তাই ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সংসারের সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। তবে কি বলতো, আমার না সংসারে কাজ না করে রেখে কোথাও যেতে ইচ্ছা করে না। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করেও কোথাও যেতে ইচ্ছা করে না। আমার এই বাড়িটাই স্বর্গ জানো। অনেকে হয়তো ভাবে কি আছে বাড়িতে, এই তো ভাঙা একটা ঘর, এই তো কয়েকটা জিনিস, এই তোর এটাই আমার কাছে কিন্তু অনেক জানো। মানে কি বলবো, অন্যের অট্টালিকা থাকলে কি হবে, সেখানে গিয়েও কিন্তু আমার ভালো লাগে না। আমার এই ভাঙা ঘরটাই আমার শান্তি। এখানেই ঘুমালে আমার ভালো লাগে রাতে। মানে রাতে আমার অন্য কোথাও তেমন ঘুম হয় না। তবে এখানে এসে যদি আমি একবার শুয়ে পড়ি তাহলে কোথা দিয়ে সকাল হয় আমি বুঝতেই পারি না। তো সেই জন্যই ঘরটাই আমার কাছে স্বর্গ। আর এই জন্য ভোরবেলা উঠে আমি কিন্তু বাড়ির সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে কোথায় যাই, এটাই কিন্তু আমি করি। আর ওই যে সকালবেলা ওঠো, ব্রাশ করো, রেডি হও, চলে যাও, এটা আমার একদমই ভালো লাগে না। তাই ভোরবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখো ঘরটারগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, ওইদিকে চেয়ারগুলো মুছে নিলাম। চেয়ারগুলো এই কারণে মুছলাম আজকে, মোছার কথা ছিল না তবু মুছলাম, যে ও বাড়িতে তো অনেকে আসবে, যদি আমাদের বাড়ি কেউ চলে আসে, এসে যদি দেখে যে চেয়ারগুলোর এই অবস্থা, কেউ তো চেয়ারে বসতেই চাইবে না। সেই কারণের জন্য চেয়ারগুলো সুন্দর করে মুছে নিলাম। যাই হোক, ঘর বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে এখন চলে এসেছি বাইরে। আর এই যে ঘরের সামনেটা পাতা পড়ে বেশ নোংরা হচ্ছিল, তো এটা তো রোজ ঝাড় দেওয়া হয় না, এগুলো নামিয়ে, এমনিতে আমি রোজ ঝাড় দিই, তবে এইগুলো নামিয়ে তো রোজ ঝাড় দেওয়া হয় না। আজকে দেখলাম বেশ পাতা জমে গেছে, তাই সেগুলোকে পরিষ্কার করে গাছগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে রাখছি। ঘরের সামনেটা নোংরা হলে কিন্তু একদম ভালো লাগে না। এরকম গাছ রাখলে ভালো লাগে, তবে যদি নোংরা হয় না তাহলে দেখতে একদমই ভালো লাগে না। গাছ তো লাগানো যায়, তবে এগুলো পরিষ্কার করতেও কিন্তু বেশি খাটনি। গাছ লাগাতে বেশি খাটনি নয়, তবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে কিন্তু বেশি খাটনি। তাই এই দেখো গাছগুলোকে সুন্দর করে গুছিয়ে আবার জায়গায় রেখে দিলাম। এবারে উঠোনটা ঝাড় দেব, তারপরে সমস্ত বাকি কাজগুলো করব। নির্কু নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছে, তার আইডিতে এই নামটাই আছে, জানি না তোমার অন্য নাম আছে কি না, তবে তোমার আইডিতে এই নামটাই আছে, তাই আমি এই নামটাই বললাম। তুমি বলেছো দিভাই তোমার মেয়েকে বিছানায় টয়লেট করে না, তুমি মানে বিছানায় কি পাতো প্লিজ জানিও।
না গো, আমার মেয়ে বিছানায় টয়লেট করে না গো। ও 2 বছর থেকে আমাদের বিছানায় টয়লেট করে না। তবে 2 বছর আগে আমি কিছু পারতাম, সেটা হচ্ছে অনলাইনে আমি একটা জিনিস নিয়েছিলাম তাঁবুর মতন, সেই জিনিসটাই পেতে রাখতাম। তবে সেটা আমার কাছে এখনও আছে, তুমি যদি দেখতে চাও আমি দেখিয়ে দেবো। আর হচ্ছে মাম্মাম টয়লেট করে না বিছানায়, ওই জন্য এখন আমার কিছুই পারতে হয় না। ও রাতে যখন ঘুমায় তখন ওকে আমি টয়লেট করিয়ে ঘুম পাড়াই, আর একদম সকালবেলা ঘুম থেকে উঠেই টয়লেট করে। এটা একটা ওর ভালো গুণ। এটা ছোটোবেলা থেকেই আমি কিন্তু এটা ওকে শেখাইনি, ও একাই শিখে গেছে। তো সেই জন্য আমাকে কিছু পারতে হয় না বুনু। রিয়াল ব্লগার এপি তুমি কমেন্টস করেছো, আমার মেয়ে ভীষণ দুষ্টুমি করে, আমিও একা একা সমস্ত কিছু করি, ভীষণ কষ্ট হয় গো। আমি যতদূর জানি তোমার মেয়ে কিন্তু বেশ বড় হয়ে গেছে, কেন কি আমি তোমার ব্লগ দেখেছি। তোমার মেয়ে এত বড় তবুও কি দুষ্টুমি করে, এটা কিন্তু কমেন্টে জানিও। শিপ্রা নামে একটা বুনু তুমি কমেন্টস করেছো, অনেক ভালোবাসা তোমাকে, তুমি যে রিপ্লাই ভিডিও দিলে আমি অনেক খুশি হয়েছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, অনেক এগিয়ে যাও দিদি ভাই, আমি পাশে আছি। থ্যাংক ইউ বুনু, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ যে তুমি আমার পাশে রয়েছো, এভাবেই আমার পাশে থেকো। আর তোমাকেও অনেক ভালোবাসা। আর রিপ্লাই কেন দেবো না বলো তো, এই যে কষ্ট করে তোমরা আমার ভিডিও দেখো, আমার ভিডিওগুলো ভালোবাসো, আর এত কষ্ট করে আমাকে কমেন্টস করো, আর সেই কমেন্টসে যদি রিপ্লাই না দিই তাহলে তো আমারই খারাপ লাগবে না। আর কি বলো তো, এইটুকু একটা ভিডিওতে না আমি সবার রিপ্লাই দিয়ে উঠতে পারি না, তবে তার মধ্যে থেকে যেগুলো আমার সামনে পড়ে সেগুলো কিন্তু রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি। তবে তোমরা অনেকেই রাগ করো, সেটা করো না প্লিজ। কেন কি তোমরা কমেন্টস করতে থাকবে, আমি যখনই তোমাদের কমেন্টস আমার সামনে আসবে বা ভালো কমেন্টস দেখবো আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। পায়েল দি ভাই, তুমিও কমেন্টস করেছো যে আজকে আমার রান্নাঘরটা পরিষ্কার করা তোমার খুব ভালো লেগেছে, আর বেডশিট পেতেছি, এগুলোও তুমি কমেন্টস করেছো, খুব ভালো লাগলো দি ভাই। তুমি জানি আমার ব্লগটা তুমি প্রথম থেকে শেষ অবধি দেখো, এটার থেকে আমার খুব ভালো লাগে জানো দি ভাই। অনেকে আছে জানো পুরো ভিডিওটা দেখে না, একটু টাচ করে চলে যায়, এটা তোমরা করো না প্লিজ। অন্তত কিছু টাইম আমার ব্লগগুলো দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে আর আমারও একটু ভালো লাগবে। তো এইভাবে একটু একটু দেখে তোমরা চলে যেও না প্লিজ, প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগগুলো দেখো। লিপি রায় কমেন্টস করেছো, তুমি বলেছো তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, তবে না কমেন্টস করা হয়ে ওঠে না। হ্যাঁ গো, এরকম কিন্তু অনেকেই হয়, অনেক সময় হয়। কেন কি তুমি দেখা গেল একটা কাজ করতে করতে আবার ভিডিওটা দেখছো, কাজ হয়নি কিন্তু আমার ভিডিওটা এদিকে শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তুমি তো কমেন্টস করতে পারবে না, কেন কি তোমার হাতে কাজ রয়েছে। তো তার জন্য সে সময় কমেন্টসটা করা হয় না। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভিডিওটা দেখলেই হবে, কমেন্টস যে করতেই হবে তার কোনো মানে নেই। তবে মাঝে মাঝে একটু কমেন্টস করো, তাহলে আমিও বুঝতে পারবো কে কে আমার ভিডিও দেখছো। তোমরা যেমন আমাকে দেখো, আমাকে না দেখলে তোমাদের ভালো লাগে না, আমারও তো সেই রকম বলো, তোমাদের না দেখলে আমার ভালো লাগে না। তবে ওই যে কমেন্টসটুকু করো, ওই প্রোফাইলে যে ছবিটা থাকে সেটা দেখলেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য। আর এই যে অনেক বাসনপত্র হয়েছিল, সেগুলোকে এই যে মেজে নিলাম। সকালবেলা না আমার রোজই অনেক বাসন হয় জানো, ভাবি কি এত বাসন করব না, এত এঁঠো করব না, অল্প স্বল্প করব, তবে ওই যে একটা দুটো করতে করতে না অনেকগুলো বাসন বেরিয়ে যায়, তাতে করে আমার সকালে অনেক বাসন মাজতে হয়। আজকে তবু একটু কম ছিল জানো, অন্যদিন তো এই ধামাটায় ধরতেই চায় না। আর এখন দেখো জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে ভিজিয়ে নিচ্ছি, বেশ জামাকাপড় জমে গেছে, তো এগুলো আজকে একটু না কেচে দিলে হবে না। আবার বেডশিট রয়েছে 2 ঘরের, সেগুলো তো কাচাই হয়নি। তবে এই যে মামা শ্বশুর বাড়ির অনুষ্ঠানটা না গেলে কিন্তু আমি ওগুলো আর কাচবো না। আজকে আছে, কালকে আছে জানো তো অনুষ্ঠান, তো 2 দিন করে অনুষ্ঠান হয়। এই যে আগে ননদের বাড়ি গেলাম, 2 দিন হলো, আবার সেম অনুষ্ঠান আমার মামা শ্বশুরের বাড়িও হবে, তো এই যে 2 দিন হবে, তারপরে গিয়ে ফ্রি। আর কি বলো তো, একটা অনুষ্ঠান মাথার উপরে থাকলে না কাজ বাজাও তেমন মন বসে না, কখন যাব সেই রকম একটা। আর এইদিকে দেখো জামাকাপড়গুলো ভেজাতে দেখলে, তারপর সেগুলো কেচে দিয়ে সুন্দর করে এই যে স্নান করেও কিন্তু আমি চলে এসেছি। আর আজকে কিন্তু শ্যাম্পু করেছি মাথায়, দেখেছো চুলগুলো ছেড়ে দিয়েছি। সত্যি আমি না আগে বুঝতে পারিনি, তবে এই যে ভিডিও এডিটিং করতে গিয়ে দেখি আমার চুলগুলো দেখো কি সুন্দর লাগছে, একটু একটু খাত খাত হয়েছে আর ছেড়ে দিয়েছি, সত্যি ভীষণ ভালো লাগছে। প্রথমে ভাবছিলাম চুলগুলো ছেড়ে দিয়ে জামাকাপড়গুলো মেললাম, না জানি কেমন ভূতের মতন লাগছিল, তো তারপরে দেখলাম না গো, চুলগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল দেখো।
আর এখন আর আগের মতন চুলগুলো বড় করব না, ভাবছি এইটুকুই করব। জানো, বড় চুল হলে না ভীষণ কষ্ট হয়। তোমরা তো দেখোছই, আমার যখন বড় চুল ছিল তখন না আমার ভীষণই কষ্ট হতো সেগুলোকে যত্ন করতে, তারপরে শ্যাম্পু করতে, তারপরে ধরো কোথাও গেলে সেটাকে শুকাতে। আর এখন এই যে এইটুকু চুল করেছি, আমার কিন্তু ভীষণ ভালো হয়েছে। জানো, চুলগুলো সামলাতেও ভালো লাগে, বেশ ছেড়ে দিলেও কিন্তু এখন ভালো লাগে। আর এখন দেখো জামাকাপড়গুলো মেলে আমি সোজা চলে এলাম বিছনাটাকে গুছিয়ে নিতে। ওই ঘরের বিছনাটা মা গুছিয়ে নিয়েছে। আর সকালবেলা আমি যখন এই ঘরটা ঝাড় দিচ্ছিলাম তখন কিন্তু হাজব্যান্ড এই ঘাটের উপর বসে পড়াশোনা করছিল, সেই জন্য আমি না বিছনাটা গোছাতে পারিনি তখন। আর এখন এই যে ফ্রি হয়েছি স্নান টান সেরে, তো এখন বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। সকালের কাজ ছেড়ে আবার কিন্তু আমাকে একটু রান্নাবান্নাও করতে হবে, কেন কি মা রয়েছে, মা কিন্তু যাবে না অনুষ্ঠান বাড়িতে। মা তো এমনিই খেতে পারবে না, আর অনুষ্ঠান বাড়ির খাবার তো একটু রিচ হয়, সেই জন্য কিন্তু মা যাবে না। ওই কারণের জন্যই আমার এখন সকালবেলা কিছু একটা রান্না করে রেখে যেতে হবে মায়ের জন্য। মা সকালে খাবে, দুপুরে খাবে, তারপর রাতে এসে হয়তো একটা কিছু করে দেবো। কেন কি আমরা তো এখানে দুবেলাই থাকবো, আমাদের আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যেতে পারে। তো সেই জন্য মায়ের জন্য কিছু একটা রান্না করে রেখে তারপরে যাব। এই জন্য এই যে মায়ের জন্য বসিয়ে দিয়েছি আলু ভাজা আর ডাল। তবে সকালবেলা ভাবছি আমরাও এক মুঠ খেয়ে যাব, পরের বাড়ি যাওয়া তো, কখন খেতে দেবে তার তো ঠিক নেই, তার জন্য আমরাও কিন্তু খেয়ে নেব। সেই হিসাবেই আমি একটু বেশি করেই রান্না করছি, যাতে সকালবেলা আমরাও স্নান টান করে খেয়ে যেতে পারি। তবে আমার স্নান তো হয়ে গেছে, মাম্মাম আর ওর বাবা এখনও বাকি রয়েছে। আমি রান্নাটা সেরেই মাম্মামকে স্নান করিয়ে একবারে রেডি করিয়ে দেব। আর এই দেখি দেখো আমি কথা বলতে বলতে কিন্তু বেরিয়ে পড়েছি। আর হাজব্যান্ড ওইখান থেকে একটু প্রসাদ আনতে গেছে, যেহেতু অনুষ্ঠান বাড়ি, লাড্ডু বা সন্দেশ কিছু একটা আনবে। আর আমরা যে টোটোতে বসে রয়েছি, বেশি একটা দূর নয়, হেঁটেই যাই আমরা। তবে এবার একটু লেট হয়ে গেছে আবার, তাই ভাবলাম চলো টোটোতেও যাই। আর অনেকটা রোদ উঠে গেছে, এই রোদের মধ্যে হেঁটে যেতে গেলে মামামের কষ্ট হয়ে যাবে। তো তারপরে এই যে আমরা কিন্তু অনেকক্ষণ আগেই অনুষ্ঠান বাড়িতে এসেছি, এসে অনেকক্ষণ ঘুরেছি, আর এসেই না ফোনটা বের করিনি। আবার কে কি বলবে, আমি যেহেতু এবারের বউ, তো সেহেতু সবাই বলবে দেখো তো বউটা কেমন রুচিবোধ, এসেই ফোন টোন বের করে দিয়েছে, গ্রামের ব্যাপার তো সেজন্য একটু কেমন লাগলো ফোনটা এসেই ফোন মানে ভিডিও করতে। তাই ভাবলাম ঠিক আছে একটু ঘুরে ঘুরে নিই, একটু কাজকর্ম করে নিই, তারপরে গিয়ে ভিডিও করব। তো তারপরে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই, এই দেখো এখানে যে অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা হচ্ছে, সবাই সবাইকে এরকম করে আলিঙ্গন করে, আমার বেশ ভালো লাগে, তবে আমার করতে ভালো লাগে না। তো এই দেখো সবাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমার বেশ ভালোই লাগে, তোমাদেরও অনেকটা ভালোই লাগবে, কিন্তু তোমরা যদি সামনে এসে দেখতে না, সত্যি তোমাদের ভালো লাগতো। পম্পিদি ভাই তুমি কমেন্টস করেছো ভিডিওটা ভীষণ ভালো লেগেছে বোন, তোমার কাজ যেমন অনেক সুন্দর সেরকমই তুমি কথাও ভীষণ সুন্দর বলো। তোমার রান্নাঘরটা যেমনই হোক আমার ভীষণ পছন্দ হয়েছে। অনেকেই দেখছি রাজপ্রাসাদ বানায় কিন্তু ঠিক মতন গুছিয়ে রাখে না, আর তোমার রান্নাঘর অনেক সুন্দর করে গোছানো। থ্যাংক ইউ দি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। তুমি এত সুন্দর একটা কমেন্টস করেছো এত কষ্ট করে, আর আমি পড়বো না সেটা কখনোই হয় না। আমি সত্যি কথা বলতে এগুলো ঘর গুছিয়ে রাখতে অনেক ভালোবাসি দি ভাই, জানো তো। আর খুব আশা করি একটা ঘরের, জানি না ভগবান আমাকে দেবে কি না, তো আমার না খুব ইচ্ছা একটা সুন্দর একটা ঘর বানানোর, সেটাকে গোছানোর। আর এখন দেখো আমরা যারা গান করছে দেখলে, যারা বসে রয়েছে তাদের জন্য না মুড়ি মাখাচ্ছি সবাই মিলে। এই যে আমার হাজবেন্ড, তারপরে এখানে আছে সব লোকজন, এই যে এটা আমার একটা মামা শ্বশুরের বৌমা, উনি দাঁড়িয়ে রয়েছেন। আর আমি যে ইউটিউব করি আর ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি এটা শুনে না উনি ভীষণই মানে খুশি হয়েছে, আর মানে অবাক হয়ে গেছে, যে সত্যি করে ওনার ভাবতেই পারে না, যেহেতু উনি চাকরি মানে ওনার স্বামী হাজব্যান্ড মানে আমার ভাসুর বড় র্যাঙ্কে চাকরি করে আর কি, অনেক বড় র্যাঙ্কেরই চাকরি করে। তো সেহেতু উনি ভালো জায়গায় থাকে, কলকাতায় থাকে, বড় বাড়ি করেছে। তো সেহেতু আমি একটা ছোট্ট গ্রামে থেকে মানে ইউটিউবে টাকা ইনকাম করছি, ইউটিউব থেকে টাকা পেয়েছি, সেটা শুনে উনি একটু অবাকই হচ্ছেন। আর উনি আমাকে বলছেন তোমার চ্যানেলের নাম কি, কে করে ভিডিও করো, এসব শুনছে। তারপরে ভিডিওগুলো দেখে আমাকে আবার জিজ্ঞাসা করছে তুমি এত সাবস্ক্রাইবার কী করে বানালে। তো আমি বললাম যে যাই হোক কী বলবো বলো। তো উনি না ভীষণই মানে অবাক হচ্ছেন। তো যাই হোক দেখো এখন আমাদের মুড়ি মাখানো হয়ে গেছে, সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে, ওনারা টিফিন টাইম খেয়েও নিয়েছে। তারপরে এই যে একটা রীতি আছে, মাথায় করে খাবার নিয়ে ভগবানকে দেন, মানে সামনেটা আমার মামা শ্বশুর, তারপরে আমার যাকে তো তোমাদের আগেই দেখালাম, এটা আমার হচ্ছে ছোট ভাসুরের বউ। তো দেখো এনারা মাথায় করে এই যে নিয়ে যাচ্ছে, তারপরে এটা আমার মাসি শাশুড়ি হন, আর এইটা হচ্ছে মামি।
তো এইভাবেই যে মাথায় করে নিয়ে তারপরে এই ভোগটাকে ওইখানে দান করা হবে। আর আমি এখানে বসে বসে ভিডিও করছি দেখো। তো বেশ ভালোই লাগে এগুলো দেখতে বলো। মৌবনি সেলফি স্টাইল আইডি থেকে একটা বুনু আমাকে কমেন্টস করেছো, অনেক ভালো লাগলো দি ভাই ব্লগটা, আজ তোমাকে প্রথম কমেন্টস করলাম, ভিডিওটা খুব ভালো লাগলো, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ বুনু, এভাবেই আমার পাশে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা যদি আমার পাশে থাকো না, খুব ভালো লাগবে। দেবযানী কমেন্টস করেছো, আমার খাটটাও বিশাল নকশার খাট, খুব নোংরা হয়, নোংরা জমা হয়, কিন্তু কি করব বলো, ওপরে ওপরে একটু পরিষ্কার করি, তারপরে ওরকমই থাকে। তো যাই হোক, কি করা যাবে, আমি তোমাকে তো বললাম, বেশি নকশা হলে না খাট পরিষ্কার করতে ভীষণই কষ্ট হয়। আর তোমার ছেলে কেমন আছে বাবু সোনা, একটু জানাবে কিন্তু। আর তোমার ছেলেকে কিন্তু আমার দেখার অনেক শখ জানো। তো যাই হোক, কি করব, দেখতে তো আর পারছি না। তো তোমার ছেলে কেমন আছে সেটা একটু জানিও। শ্রেয়সী কমেন্টস করেছো, বলেছো দি ভাই আমার মাম্মামও ভীষণ দুষ্টু, জল মাটি এগুলো ঘাটে, আর আমিও খুব মারি ওকে, তবে পরে না ভীষণ কষ্ট হয়। হ্যাঁ গো, মায়েরা বাচ্চাদের মারলে না পরে আবার ভীষণ কষ্ট হয়, তবে ওরা এতটা দুষ্টুমি করে যেন সহ্য হয় না, মানে অনেকটা অধৈর্যর পরই তারপরে কিন্তু ওদের গায়ে হাত তুলতে হয়, তবে তারপরে কিন্তু আমাদের ভীষণ খারাপ লাগে। ওই জন্যে জানো আমি এখন নিজেকে অনেকটা কন্ট্রোল করে নিয়েছি, ভাবছি মাম্মামকে আর গায়ে হাত তুলবো না, তবে ওই যে মাঝে মধ্যে আবার কিন্তু গায়ে হাত তুলে ফেলি। তোমাকেও বলবো, ছোট্ট বেবি, আর মারধর করো না, একটু সাবধানে রেখো, একটু নিজেকে কন্ট্রোল করো, ধৈর্য ধরো, বড় হয়ে গেলে তো ঠিকই হয়ে যাবে বলো। আমিও জানি, তবে তার মধ্যে আবার কিন্তু গায়ে হাত তুলে ফেলি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আমরা ভালো আছি, টাটা, বাই বাই।